ওরফ আফসার আহমেদ সিদ্দিকী সাহেব সেই জেনারেশনের, সেই সময়কার, সেই ঘরানার একটি রাজনীতি। আজকাল যেটা সহজে দেখা যায়, আজকাল রাজনীতির চিন্তা ভাবনাটাই বদলে গেছে, পাল্টে গেছে। আফসার সাহেব পার্টি অফিসে থাকতেন, অথবা একটা মেসে থাকতেন, অথবা একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে থাকতেন। চিন্তা করা যায় যে একটা বিএনপির মতো একটা এত বিশাল পলিটিক্যাল পার্টি, ক্ষমতার দল, জিয়া রহমান সাহেব আসার পরে, তারপরে সেখানকার দপ্তর সম্পাদক এবং যিনি অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের, তিনি ওইভাবে তার জীবনযাপন করতেন। এটা আজকাল আমরা আমাদের এই জেনারেশন আপনারা যারা আছেন বা আপনারা তো চিন্তা করতে পারেন। আমি যে কথাই বলছি যে আসলে যুগটাও পাল্টেছে। এমন একটা সময় এসেছে যেটাকে আমি মাঝে মাঝে আমার মনে হয় যে পৃথিবীতে এখন একটা নষ্ট সময় যাচ্ছে। এই সময়টা খারাপ সময়, শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই এই খারাপ লোকেরা উপরে উঠে আসছে। আর যারা ভালো চিন্তা করে, ভালো কাজ করে, ভালো চিন্তা ভাবনা করে, তারা নিচে নেমে যাচ্ছে। একটা বলা যেতে পারে একটা সামাজিক একটা পরিবর্তন সংঘটিত হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আফসার আহমেদ সিদ্দিকী সাহেবের সম্পর্কে আপনারা সবাই শুনেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে তিনি আবার চলে গিয়েছিলেন যশোরে তার রাজনীতির মধ্যে, এবং ৭৩ সালে যখন আওয়ামী লীগ প্রচন্ড প্রভাব প্রতিপত্তি নিয়ে যখন আপনার দেশ শাসন করছে, সেই সময় তিনি যশোর থেকে পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছে। কতটা জনপ্রিয়তা থাকলে, কতটা মানুষের প্রতি কমিটমেন্ট থাকলে মানুষ তাকে সেইভাবে বেছে নিতে পারে, এই বিষয়গুলো আমাদের কিন্তু চিন্তা করা উচিত যারা আমরা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছে। এখন তো রাজনীতির শুধু কথা কি আপনার যে পদ চাই, পদবি চাই, আর বাড়ি গাড়ি চাই, এগুলো দরকার। টাকা পয়সা কিভাবে অর্জন করবো সেগুলো দরকার। এটি কোনো পরিবর্তন হয়। পরিবর্তন আনতে হলে আফসার আহমেদ সিদ্দিকী সাহেবের মতো ত্যাগ স্বীকার করতে হয়। যাদের জন্ম আপনার বলা যায় যে সচ্ছল পরিবারে, নিঃসন্দেহে তারা সেই সচ্ছলতা ত্যাগ করে কষ্টের জীবন, দুঃখের জীবন বেছে নিয়েছিলেন শুধু মানুষের অবস্থার পরিবর্তনের জন্য, সমাজকে পরিবর্তনের জন্য। এটা অত সহজে হয় না, এটার জন্য অনেক মূল্য দিতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। এবং লক্ষ্য করে দেখবেন যে আপনারা যারা বই পড়েন, আজকালকার প্রজন্মের কথাই বলছি, বই পড়েন, অতীতের রাজনীতিবিদদের জীবন, ইতিহাস, সমাজ পরিবর্তন কিভাবে পাল্টাচ্ছে সেগুলি পড়েন, তাহলে দেখবেন পরিবর্তন নিয়ে আসতে পারে এই ধরনের লোকেরাই, যারা ভোগ বিলাস করে, যারা শুধু নিজের কথা চিন্তা করে, যারা নিজের কি করে উন্নয়ন হবে, বৃত্ত হবে সেই চিন্তা করে, তারা কিন্তু পরিবর্তন আনতে পারে না। পরিবর্তন আনতে পারে যারা নিজেকে বিলিয়ে দিতে জানে, বিলিয়ে দিতে চায়, তারাই পরিবর্তন আনতে পারে। এই কথার বড় উদ্দেশ্য একটাই যে আজকে আমরা একটা ভয়ঙ্কর ঘোরতর একটা দুঃসময় আমরা অতিক্রম করছি। এত বড় দুঃসময় এই দেশে কখনো এসেছে কিনা আমার জানা নাই। আমরা এখানে যারা আছি, আমরা অনেকেই 1971 সালে স্বাধীনতা যুদ্ধ আমরা করেছি, আমরা যুদ্ধের সময় ছিলাম। তখনও এত দুঃসময় ছিল না। কেন বলছি কথাটা? যখন আমরা চিন্তা, আমার শত্রুকে পাকিস্তান সেনাবাহিনী, আমার শত্রু, তাদের সঙ্গে লড়াই করে আমাকে জয়লাভ করতে হবে, তখন আমরা সব এক হয়ে গিয়েছিলাম। যারা ওই পারে গিয়েছিল তারাও, ভিতরে যারা ছিল তারাও সব এক ছিল। একটাই লক্ষ্য ছিল যে আমাকে এদেরকে সরাতে হবে, জিততে হবে। আজকে যারা এই যুদ্ধে যাওয়ার সময়, যাদের সংগ্রাম করার সময়, যারা এই দুঃসময়কে দূর করবে, যারা এই অন্ধকারকে দূর করে আলোতে নিয়ে আসবে, তারা কোথায়? সেই যুবক কোথায়? সেই তরুণ কোথায়? তাদের তো সামনে আসতে হবে, তাদেরকে রুখে দাঁড়াতে হবে, তাদেরকে অবশ্যই প্রতিটি সংগ্রামে তাদেরকে নেতৃত্ব দিতে হবে।
এই বিষয়টা আমি জোর দিয়ে বলছি, অনেক দিন ধরে বলছি, এটাই বোঝায়। এটা ছাড়া কোনো উপায় নেই। কারণ আমরা যারা এখানে আছি আমরা সবাই বয়স্ক, আমাদের বয়স হয়ে গেছে। আমাদের যখন যৌবন ছিল, তারুণ্য ছিল, আমরা লড়াই করেছি, আমরা একটা দেশ স্বাধীন করেছি। দুদু সাহেবেরা একটা স্বৈরাচার থেকে গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছেন দেশপ্রিয় খালেদার নেতৃত্বে। আমাদের যারা তরুণ এখনকার, তাদেরকে এই নেতৃত্ব নেওয়ার জন্য তৈরি হয়ে তাদেরকে এগুতে হবে, তাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে, তাদেরকে ত্যাগ স্বীকার করে সামনে দিকে যেতে হবে। এই সরকার বর্তমানে দেশের যে অবস্থা করেছে, এটা বারবার আর এইভাবে বলতে ভালো লাগে, শেষ করে দিয়েছে, কোনো কিছু অবশিষ্ট রাখেনি। কোথাও কোনো কিছু আপনার নেই যে যেখানে আপনি একটু আস্থা নিতে পারবেন, একটু প্রাণ খুলে একটু শ্বাস নিতে পারবেন, সেই অবস্থাটা দেশের মধ্যে রাখেনি। শ্বাসরুদ্ধ করে একটা পরিবেশ, কেউ নিরাপদ নয়। প্রতিদিন আমরা প্রতি খবরের কাগজ খুললেই বা আপনারা যারা সোশ্যাল মিডিয়া দেখেন, দেখবেন যে হত্যা, খুন, জখম, ধর্ষণ, ছিনতাই, দুর্নীতি খবর খুলছে। এখন যেটা বেরোচ্ছে আপনার সবচেয়ে বেশি হচ্ছে কি, ই কমার্সের লুণ্ঠন জনগণের কাছ থেকে কিভাবে নিয়ে যাচ্ছে। এই ই কমার্সের যারা লুণ্ঠন করছে তারা কারা, কাদের প্রশ্রয়ে তারা এই লুণ্ঠন করছে, কারা তাদেরকে আপনার এই প্রোটেকশনটা দিচ্ছে? দেখুন, সমস্ত এই আওয়ামী লীগের যে রুলিং পার্টি, শাসক গোষ্ঠী, তারাই তার সঙ্গে জড়িত। আপনারা দেখলেন যে করোনার সময় যেটা হলো, আপনার ছবিও এসছে, আপনার কত দেখলাম, একজনে তো দেখলাম আপনার একেবারে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি আছে, কি নাম জানো? না না, আরেকটা ওই যে আপনার ই কমার্সের আরেস্ট হলো কয়দিন আগে, তো এখন এই সমস্ত মানুষেরা যারা ক্ষমতার পাশে দাঁড়িয়ে জনগণের পকেট কেটে জনগণ নিঃস্ব করে দিচ্ছে, তাদের সরকারের প্রশ্রয়ে, রুলিং ক্লাসের প্রশ্রয়ই আছে, তাই না? অন্যদিকে দেখেন আপনার এই যে আমাদের যে ব্যাংকিং ব্যবস্থা, এই ব্যাংকিং ব্যবস্থা থেকে সবাই দেখতে পান, একেবারে আমরা দেশি কথায় বলি এটাকে ফোকলা করে দিচ্ছে, কিচ্ছু নেই, এমপি, একেবারে পুরোপুরি ভাবে আপনার লুট করে নিয়ে গেছে। প্রত্যেকটি ব্যাংক আজকে আপনার বিপদগ্রস্ত হয়েছে। আপনি যদি ব্যাংকারদের সঙ্গে কথা বলেন, দেখবেন তারা কি কথা বলবে, বলে যে ভাই সবচেয়ে আমার একজন বন্ধু আছেন, কিন্তু বড় অর্থনীতিবিদ, আমি নাম বলবো না আপনাদেরকে, তিনি এই সিস্টেমটা খুব ভালো করে জানেন, অত্যন্ত উচ্চ পর্যায়ে একজন দায়িত্বে ছিলেন। তিনি বলছেন যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যদি কেউ হয়ে থাকে এই দেশের যারা ব্যাংকের টাকা রাখে বা ব্যাংকের সঙ্গে জড়িত আছে বা ব্যাংকিং এর সঙ্গে জড়িত, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কারণ ব্যাংকগুলো একেবারে প্রায় প্রত্যেকটাই আপনার ব্যাংকরাপ্ট হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে, এবং সেটা জনগণের টাকা কেটে তারা এটা করছে। ব্যাংক থেকে লোন নেয়, কে লোন পায়? আওয়ামী লীগের লোকেরা ছাড়া কেউ লোন পায়, বা তাদের সঙ্গে যারা থাকে। ডাইরেক্টর কারা? ওই আওয়ামী লীগের লোকেরাই আপনার, তারা হচ্ছে ডাইরেক্টর, এবং তারা প্রত্যেকটা লোক, ধরেন 10 কোটি টাকা লোন নিল, 5 কোটি টাকা ঘুষ দিতে হয়, আর 5 কোটি টাকা থাকে 5 কোটি টাকা ফেরত দিতে হয় না। কারণ যে আওয়ামী লীগের হুকুমে হয়েছে ওর লোন ফেরত না দিলেও চলবে। আপনি দেখেছেন যে হলমার্ক টলমার্ক যত কিছু দেখছেন, প্রত্যেকটাতে একটা লুণ্ঠন, চরম ভাবে লুণ্ঠন চলছে। কেন? প্রশ্রয়টা কোথায় পায়? কারণ স্বয়ং সরকার প্রধান তিনি বলছেন সবাইকে যে যা পারো খেয়ে ফেলো। বাংলাদেশে হচ্ছে আপনার বর্গির মতো অবস্থা, বর্গিরা যখন আসে সবকিছু লুণ্ঠন করে আবার চলে যায়। এখন এই সরকার সেই বর্গিদের মতো একটা অবস্থা তৈরি করে। আমাদের কষ্ট হয়, খুব দুঃখ হয় যখন আমরা দেখি যে রাস্তার পাশে আপনার ফুটপাথের মধ্যে মানুষ শুয়ে থাকে, তাদের জন্য কিন্তু কোনো ব্যবস্থা নেই। আর যারা এখানে আপনার বিত্তশালী, যারা একটার পর একটা ব্যাংক থেকে টাকা নিচ্ছে, নিজের বিত্ত তৈরি করছে, তারা বিদেশে আপনার কানাডাতে গিয়ে বেগম পাড়ায় গিয়ে বাড়ি বানায়, অথবা মালয়েশিয়াতে গিয়ে সেকেন্ড হাউস তৈরি করে। এটা হচ্ছে এই দেশে চরম ভাবে হচ্ছে। এবং আমি আমার অভিজ্ঞতা, আপনারা সবাই দেখেছেন যে মানুষগুলোকে কিছুদিন আগেও, 10 বছর আগেও আমরা দেখেছি যে অত্যন্ত সাধারণ জীবনযাপন করতো, সেই মানুষগুলো শুধু সরকারি দলের লোক হওয়ার কারণে তাদের এখন 4তলা 5তলা বাড়ি, নতুন নতুন গাড়ি, প্রত্যেকটা জায়গায়।
জি, এমনকি একটা উপজেলা লেভেল পর্যন্ত সেই অবস্থা তৈরি হয়েছে। জি, আর যারা আপনার এর প্রতিবাদ করে, যারা গণতন্ত্র চায়, যারা আপনার মানুষের উন্নয়ন চায়, কল্যাণ চায় সত্যিকার অর্থে, তারা সবকিছু থেকে বঞ্চিত হয়েছে। বড় বড় চিৎকার করে বলে আমরা উন্নয়ন করছি, মেগা উন্নয়ন হচ্ছে, আর এই যখনই আপনার এই পদ্মা সেতু, মেট্রো রেল এগুলো যখন উদ্বোধন হবে তখন নাকি আমার চোখের বিএনপি চোখের সর্ষার ফুল দেখবে। বিএনপি চোখের সর্ষার ফুল দেখে না, তোমরা চোখের সর্ষার ফুল দেখবে। এই জন্যে যে এই কাজগুলো যে তোমরা করছো শুধু তোমাদের নিজেদের পকেট ভারী করার জন্য করছো, তোমরা জনগণের কোনো পরিবর্তন আনছো না, সাধারণ মানুষের কোনো পরিবর্তন হয়নি। দারিদ্র সীমা আরো বেড়ে গেছে, মানুষ গরিব থেকে গরিব হয়ে গেছে, আর তোমরা বড় লোক থেকে আরো বড় লোক। আমাদের ওবায়দুল কাদের সাহেব কালকে বলেছেন যে আমরা নাকি আপনার আমার নাম ধরেই বলছে আমরা কি রঙিন খ্বাব দেখছি। আর আপনারা কি দেখছেন? আপনারা দেখছেন নাইটমেয়ার, দুঃস্বপ্ন। প্রতি মুহূর্তে দুঃস্বপ্ন দেখছেন যে এই বিএনপি আসলো, এই বিএনপি আসলো। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে অবশ্যই আজকে আফতার আহমেদ সিদ্দিকী সাহেবের অনুসরণ করতে হবে। আমরা যদি পরিবর্তন করতে চাই, এই সমস্ত ভয়াবহ মানুষগুলোর কথা যদি বন্ধ করতে চাই, আমরা যদি তাদের এই শাসন থেকে আমাদের জনগণকে রক্ষা করতে চাই, আজকে সাধারণ কৃষকের কি অবস্থা? সে তার পণ্যের ন্যায্য মূল্য পায় না। ধান উৎপাদন করে, যখন আপনার ধানের দাম একেবারেই কম থাকে তখন তাকে বিক্রি করে দিতে হয়, আর যখন সেটা কৃষকের কাছে থাকে না, ব্যবসায়ীর হাতে যায়, তখন সেটা দাম বেড়ে যায়। 70 টাকা কেজি চাল খেতে হচ্ছে, তাই না? দেখবে লাইন বেড়ে গেছে, টিসিবির লাইন সব বেড়ে গেছে, বাড়তেই আছে। 10 টাকা কেজি চাল খাওয়ার কথা বলছিল না? কই আপনারা তো প্রশ্ন করেন না এগুলো নিয়ে যে ভাই তখন তো 10 টাকা কেজি চাল খাবেন বলছিলেন, কেউ তো প্রশ্ন করেন না। মানুষকে উঠে দাঁড়াতে হবে তো। আপনার পেঁয়াজের দাম বাড়তেই আছে। আমার স্ত্রী বলছেন যে আর তো বাজারে এখন তো কঠিন হয়ে গেছে, which is true। আপনারা আমার চেয়ে ভালো বলতে পারেন। আমি বাজারে যাই না, আমার স্ত্রী বাজারে যায়। উনি বলছেন যে বাজারটা আর করা যায় না, প্রত্যেকটা জিনিস দাম বাড়তে বাড়তে এমন একটা অবস্থায় গেছে যে এই যে অবস্থাটা, এই অবস্থা থেকে আমাদের কিন্তু বেরোতে হবে। আমরা এখানে এভাবে মুখ টুকরে পড়ে থাকতে পারবো না, হবে না। তাহলে আমরা শুধু এই আপনার মিটিং টিটিং করে এত, এখন একটু সংগঠিত হন, যে কাজটা করছেন সেটাকে সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন। একজন আরেকজনের বিরুদ্ধে শুধু কুৎসা রটনা করবেন না, ঐক্যবদ্ধ করেন, হয়ে আপনারা একটা ধাক্কা দিতে হবে আমাদের। আপনার মনে আছে নিশ্চয় অনেক কিছু ছবি দেখেছেন আপনারা, হীরক রাজার দেশে দেখছেন সত্যজিৎ রায়ের ছবি, দড়ি ধরে মারো টান, রাজা হবে টান। ওই দড়ি ধরে টান মারতে হবে, রাজাকে খান খান করে ফেলে দিতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। এরা যতদিন ক্ষমতায় থাকবে এরা আমাদের দেশের মানুষের ক্ষতি করতে থাকবে। আজকে আপনারা দেখেন না যে কি হাল হয়েছে, যে ট্যাক্স কিভাবে দিতে হয় আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন, সকলেরই আপনার অনেক ব্যবসা বাণিজ্য আছে, ট্যাক্স কিভাবে দিতে হয়, কিভাবে ভ্যাটের দাম বাড়ছে, ভ্যাটের পয়সা দিতে হচ্ছে, টেলিফোন, বিদ্যুৎ, প্রত্যেকটা জিনিস। বিদ্যুতের দাম 10 বার করে বাড়ছে। কেন বাড়ছে? যে তাদের লোকেরা আপনার যে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট নিয়ে আপনার লুট করে নিয়ে চলে যাচ্ছে। এখন আবার রূপপুরের সেকেন্ড আপনার অ্যাটমিক নিউক্লিয়ার আপনার পাওয়ার প্ল্যান্ট করবে। কেন করবে সেটা আমরা জানি। ফার্স্ট প্ল্যান্টে কত আয় হয়েছে, সেকেন্ড প্ল্যান্টে কত আয় হবে, টাকা কোথায় জমা হয়, এই দেশের মানুষ সব খবর রাখে। আপনারা কথা বলতে দেন না, আমাদের সাংবাদিক ভাইরাও কিছু লিখতে পারে না, ভয় সেলফ সেন্সরশিপ করেছে স্যার। আমাদের সাংবাদিক ভাই এমন ভয় পেয়েছে যে কনক সারোয়ারের মতো আপনার একজন সত্যবাদী নির্যাতিত সাংবাদিককেও তারা বলছেন কথিত সাংবাদিক। মাহমুদুর রহমানকে বলেছিলেন যে উনি নাকি সাংবাদিকই না। বুঝতে পারছেন? এটা একটা সামগ্রিক এই দেশে দুঃখজনক ভাবে ফ্যাসিবাদের এটাই সাকসেস। এমন একটা ভয় সৃষ্টি করে, এমন একটা ভীতি সৃষ্টি করে যে কেউ কথা বলতে চায় না। আজকে কনক সারোয়ারের বোনকে কি কারণে আপনারা অ্যারেস্ট করেছেন?
ওয়াই দুঃখজনক। দুঃখজনক না, এটা অপরাধ, ক্রাইম। এই মহিলা একদিন গৃহবধূ, 3টি বাচ্চা নিয়ে তিনি স্ট্রাগল করে সংসার চালান, তার স্বামী থাকে বিদেশে, এবং তিনি রাজনীতির সঙ্গেও নেই। তার নামে একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট করেছে। শোনেন বাস্তবতাগুলো শোনেন, ফেক ফেসবুক অ্যাকাউন্ট, ভুয়া একটা ফেসবুক অ্যাকাউন্ট করেছে। সেই ফেসবুক অ্যাকাউন্টে আপনার তার কিছু পোস্ট দিয়েছে। সেই পোস্টে বলছে যে সে আপনার রাষ্ট্রদ্রোহিতা করেছে, তারপরে কি মাদক দিয়েছে। এ কি সীমা আছে একটা, আপনার একটা নষ্ট হয়ে যাওয়ার সমাজ তৈরি করছে তারা। একটা কি ভয়াবহ কাণ্ড যে একজন গৃহবধূ যিনি তার জীবন নিয়ে সংসার নিয়ে স্ট্রাগল করছেন, তাকে আপনারা শুধু কনক সারোয়ারের বোন হওয়ার অপরাধে আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে এসছেন এবং রিমান্ডে দিয়েছেন। দুঃখ হয়, ধিক্কার দিয়ে আমি সেই বিচার ব্যবস্থাকে, যে বিচার ব্যবস্থা তাকে রিমান্ডে নাও করে, ধিক্কার দেয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে হাসপাতালে, আপনারা দেখেছেন কেন হাসপাতালে অসুস্থ। কেন অসুস্থ? যে 3 বছর তিনি জেলে ছিলেন তার কোনো চিকিৎসা হয়নি। আমি বলছি আপনাদেরকে, তার কোনো চিকিৎসা হয়নি, ইচ্ছা করে চিকিৎসা করেন। তিনি কেন জেলে? তার বিরুদ্ধে যে মামলা, 2,33,00,000 টাকার মামলা, এবং সেটাও মামলা যদি রায় দেখেন, কোথাও কিন্তু এই রায়ে বলা নাই যে তিনি তহবিল তসরুফ করেছেন বা সেই টাকা তসরুফ করেছেন, না, সেটা না। তার বিরুদ্ধে অভিযোগটা হয়েছে যে তিনি বিং দ্য প্রাইম মিনিস্টার, তিনি ওটা লক্ষ্য করেননি বা দেখেননি, তিনি ক্ষমতার অপব্যবহার করতেন। এই কথা সমানে বলেছেন যে এতিমের টাকা খেতেন। আরে পুরো টাকা তো 10 গুণ হয়েছে এখন, কিন্তু আপনারা তাকে জেলে রেখেছেন এই কারণে যে আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি বার করা যায় বা তিনি বের হন, তাহলে আপনাদের তত্ত্বাবধান থাকবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গতকাল, আমি সাংবাদিক ভাইদের জন্য বলছি যে গতকাল তাকে হাসপাতালে নিতে হয়েছে। তিনি কয়েকদিন ধরে তার জ্বর, অল্প অল্প জ্বর আসছিল, লো ফিভার ছিল। তো ডাক্তার, তার যে ব্যক্তিগত যারা চিকিৎসক আছেন তারা দেখেছেন যে তার যেহেতু হাসপাতালে বের হওয়ার পরে তার কোনো এক্সামিনেশন হয়নি, টেস্ট হয়নি, পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়নি, সুতরাং তাকে হাসপাতালে নিয়ে গিয়ে আপনার এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে তার ট্রিটমেন্টের তার ব্যবস্থা নিয়েছেন। কিন্তু তারাই কিন্তু বারবার করে বলেছেন যে তার যে অসুস্থতাগুলো আছে, যে রোগগুলো আছে, এই রোগগুলোর চিকিৎসা এখানে পূর্ণাঙ্গভাবে সম্ভব নয়। এটা তারা মাল্টি ডিসিপ্লিনারি, আপনার যে সমস্ত হাসপাতালগুলো আছে, সেন্টারগুলো আছে, তার সব রোগের একসাথে চিকিৎসা করতে পারে এই ধরনের মানসম্পন্ন যে হাসপাতাল, সেখানে তাকে নেওয়া দরকার। এবং তারা পরিষ্কার করে বলেছেন যে এটা বাংলাদেশে এই ধরনের কোনো ব্যবস্থা নেই, বাইরে তাকে দিতে হবে। কেন দিচ্ছেন না? বেগম জিয়ার প্রাপ্য জামিন থাকে। বেগম জিয়ার তো দয়া যাচ্ছেন না আপনাদের, আপনার তার যে প্রাপ্য যে জামিন সেটা দেন। আপনারা এই ধরনের মামলায় সকলকে জামিন দিয়েছেন, আপনারা একজন নাই বাইরে, আমি জানি। তাহলে তাকে দিচ্ছেন না কেন? তার 5 বছরের সাজা বানিয়ে 10 বছর করেছে আমাদের এই বিচার ব্যবস্থা। এটা ধিক্ষার দেওয়া ছাড়া কি করবো? ধিক্ষারই দিতে চাই। দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন একটা দেশ তৈরি করলাম 1971 সালে। আমাকে নিজে নিজে এখন গিল্টি মনে হয়, অপরাধী মনে হয় যে আমরা এই সমাজ, এই দেশকে আমরা তৈরি করার জন্য সেদিন যুদ্ধ করেছিলাম। বন্ধুগণ, দুঃখ করে লাভ হবে না, অনুশোচনা করে লাভ হবে না। এখন একটাই পথ, এদেরকে সরকার। আমার দেশকে যদি আমি বাঁচাতে চাই, আমার মানুষকে যদি বাঁচাতে চাই, আমাদের নেত্রী যিনি গণতন্ত্রের জন্য তার সারা জীবন দিয়েছেন, তাকে যদি বাঁচাতে চাই, তাকে যদি রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে এবং আমাদের নেতা তারেক রহমান বিদেশকে ফিরিয়ে আনতে পারি, তাহলে অবশ্যই তাদেরকে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আন্দোলন করতে হবে। আরেকটি বিষয় বলতে চাই যে আমাদের মামলাগুলো হচ্ছে, আপনারা দেখছেন 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা। এখানে আমি জানি অনেককেই চিনি আমি, যাদের বিরুদ্ধে বহু মামলা, সকলে কার না মামলার শেষ নাই, মামলা চলছেই চলছে, আবার তাদের উপর সাজাও হয়ে যাচ্ছে। আমাদের কিছু লোককে 12 বছর, 13 বছর, 14 বছর ধরে জেলে আটকে রেখেছে। আব্দুল সালাম টুটু সাহেব, বাবর সাহেব, এরা প্রথম থেকে আটকাতে কিছু কিছু মামলা ডাবল হয়ে গেছে। হ্যাঁ, এরা এই যে মানুষগুলো, এই মানুষগুলো কোনো বিচার পাচ্ছে না। কালকেই লুৎফুজ্জামান বাবর সাহেবের একটা মামলা রায় দিয়েছে,
আমরা 8 বছর দিয়েছি। অথচ এই মামলাটা কোনো মামলাই না, তাকে যে মামলায় দিয়েছে সাজা দিয়েছে এটা কোনো মামলাই না, মাত্র 26 লক্ষ টাকার একটা মামলা, তার মধ্যে তার বাড়িতে কাজ করা যায় তাকে থেকে মামলা। এগুলোর কারণটি হচ্ছে একটা, যে জাতীয়তাবাদী শক্তিকে সম্পূর্ণভাবে নির্মূল করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, এই মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে ফেলে রাখা, তাদের শক্তিকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা। সেটা কি করা যায়? পৃথিবীতে যায় না, পৃথিবীর ইতিহাসে তা কোনদিন যায় না। নমরুদ চেষ্টা করেছে, ফেরাউন চেষ্টা করেছে, মুসলমানি চেষ্টা করেছে, হিটলার চেষ্টা করেছে, আমাদের এই দেশে আপনার এরশাদ চেষ্টা করেছে, তার আইয়ুব খান চেষ্টা করেছিল, পারে নাই, কেউ করতে পারে না। মানুষ জেগে উঠবে, আমরা বিশ্বাস করি যে আজকে আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমাদের সমগ্র গণতন্ত্রে বিশ্বাস করা মানুষগুলো যদি আমরা ঐক্যবদ্ধ হই, আমরা আজকে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য, গণতন্ত্রের মাথা দেশকে আপনার মুক্ত করার জন্য, কার্যক্রমকে দেশে ফিরিয়ে আনার জন্য, এবং আমরা নিজেরা মুক্ত হওয়ার জন্য, দেশের মানুষকে মুক্ত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে, ওই সংগ্রামে জয়ী হতে হবে।